এই দেখুন, ঢাকার রাস্তা এটা, মানে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে একদম বলা যেতে পারে যারা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশে গোপনে কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। বিষয়টি একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য খুবই স্পর্শকাতর এবং এর ফলাফল হতে পারে আঞ্চলিক লড়াই। এই মুহূর্তে ঢাকার বুকে গোপনে এমন এক বাহিনী তৈরি হচ্ছে যার রিমোট কন্ট্রোল থাকবে সোজা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, আর আপনি বা আমি কেউ টেরই পাচ্ছি না। আবারও পাকিস্তানি জঙ্গি সংগঠন কর্তৃক বাংলাদেশ হয়ে ভারতে হামলার ছক। গোয়েন্দাদের কাছে খবর, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়েছে জৈশ-ই মোহাম্মদও পুরনো সঙ্গীদের নিয়ে ছক করছে ভারতে হামলা চালানোর। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। তো প্রিয় দর্শক, তাই বলবো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক, আজ আপনাদের জন্য এমন এক, সত্যি বলছি, বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যেতে পারে। পাকিস্তান বাংলাদেশের ভিতরে গোপনে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR নামে সম্পূর্ণ নতুন একটা আর্মি বা বাহিনী তৈরি করছে। আর সবথেকে ভয়ানক বিষয় হলো এই বাহিনী সরাসরি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে রিপোর্ট করবে। দর্শক, প্ল্যানটা হচ্ছে এই নতুন বাহিনী বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং পুলিশকে সরিয়ে ধীরে ধীরে তাদের জায়গা দখল করবে। দেখুন, আজ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান ফাঁস হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বানচাল বা ভণ্ডুল করার জন্য পাকিস্তান যে কত বড় একটা ষড়যন্ত্র করছে ভারতের ইন্টেলিজেন্স সেটাও ধরে ফেলেছে। দর্শক, এটা সত্যি খুব বড় একটা আপডেট। এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR, এটাকে বাংলাদেশের ভিতরে দাঁড় করাচ্ছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI। আজই ভারতের সিকিউরিটি এজেন্সিগুলোর রিপোর্ট বেরিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি প্রায় 1 মাস আগেই আপনাদের জানিয়েছিলাম একটি প্রতিবেদনে যে মোহাম্মদ ইউনুস একটা ইসলামিক আর্মি তৈরি করছেন যা বাংলাদেশের প্রচলিত আর্মি আর পুলিশকে ধীরে ধীরে রিপ্লেস করবে। এতটাই ধীরে ধীরে কাজটি হবে যে আপনি বা আমি বুঝতেই পারবো না যে কবে কিভাবে কি হয়ে গেল। ঠিক যেমন লেবাননে হিজবুল্লাহ কাজ করে। হ্যাঁ, লেবাননেও একটা সরকার আছে, কিন্তু হিজবুল্লাহ তাদেরও একটি শাসন বা প্রশাসন যাই বলুন না কেন, তাদেরও একটি আছে। তো এখন খবর পাওয়া যাচ্ছে যে এই বাহিনীর প্রথম ব্যাচ হিসাবে 8,000 জনের একটা ইউনিট তৈরি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্যাম্পে এদের কড়া ট্রেনিং দেওয়া হচ্ছে, এদেরকে শরিয়া আইনের ওপর পুরোদম্ভর শিক্ষা দেওয়া হচ্ছে। সাথে চলছে মারাত্মক সব অস্ত্রশস্ত্র, আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের ট্রেনিং। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ধারণা এরা প্রথমে বাংলাদেশের পুলিশকে সরাবে এবং পরে আর্মির জায়গা নেবে। এদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কঠোর শরিয়া আইন বাস্তবায়ন করা। দেখুন, একদিকে আমরা আলোচনা করি যে জামাতের কর্মকাণ্ড দেখার পর বিএনপিকে হঠাৎ করে একটু লিবারেল বা উদারপন্থী মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলছে? আসল খেলাটা হলো পাকিস্তান ISI এবং তাদের আর্মি চাইছে বাংলাদেশের ভিতরে সমস্ত কলকাঠি তাদের নিয়ন্ত্রণে রাখতে। জি হ্যাঁ, এদের মাস্টার প্ল্যান হলো বাংলাদেশের ভিতরে যত কট্টরপন্থী বা র্যাডিক্যাল মাইন্ডসেটের লোক আছে, যাদের পাকিস্তানের প্রতি দুর্বলতা বা টান আছে, তাদের খুঁজে বের করা এবং এই বাহিনীতে রিক্রুট করা। আর এই কাজের জন্য ওরা ইতিমধ্যেই একজনকে বেছে নিয়েছে। নামটা মনে রাখবেন, এই লোকটার নাম হলো আবদুল্লাহ হিল আমান আজমি। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে। মনে করা হচ্ছে পাকিস্তানের ISI এর প্ল্যান হলো এই র্যাডিক্যাল আর্মি আর পুলিশকে নিজেদের হাতের মুঠোয় রাখা। আর বাংলাদেশের গণতন্ত্র, হ্যাঁ সেটা তো থাকবে, শুধুমাত্র কাগজে কলমে। ঠিক যেমন বর্তমানে পাকিস্তানের অবস্থা, সেখানে সরকার শুধু ক্লার্কের মতো কাজ করে, ঠিক তেমনই বাংলাদেশেও ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই কট্টরপন্থী আর্মি আর পুলিশের চাপে কাজ করতে বাধ্য হবে। আর এদের কন্ট্রোল করবেন কে? রাওয়ালপিন্ডি থেকে আসিফ মুনির। মানে কাল যদি বিএনপির রহমান সাহেব জিতেও যান, তার অবস্থা হবে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো, তাকেও পুরোপুরি কন্ট্রোল করা হবে। বর্তমানে ভারতের গোয়েন্দারা মনে করছেন এই আজমি নামের লোকটা ইউনুস সরকারের সাথে কোঅর্ডিনেট করে এই পুরো সেটআপটা তৈরি করছে। কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে তাদের প্ল্যান হলো এই আজমিকেই ওই NAR বা ন্যাশনাল আর্মড রিজার্ভের হেড বানানো হবে। সুতরাং ভাবুন একবার, একজন পাকিস্তানি মনোভাবাপন্ন লোক
বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের প্রধান হবেন। দেখুন, আমি আগেও আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার পাকিস্তান অ্যাম্বাসিতে বা হাই কমিশনে আইএসআই অফিসারদের ঘন ঘন মিটিং চলছে এখন। দর্শক, ভারতের এজেন্সি এমন একটি মিটিংয়ের কথোপকথন ট্যাপ বা রেকর্ড করেছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, পাবলিক ডোমেনে চলে এসেছে বলেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। গত 23শে ডিসেম্বর, মানে আজ থেকে মাত্র 4 দিন আগে, একটা মিটিং হয়েছিল ঢাকার বনানী অফিসার্স হাউজিং স্কিম, যেখানে পাকিস্তানের সব কূটনৈতিকরা থাকেন। সেখানে এই আজমি আর পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিম বৈঠক করেছেন। সেখানে আইএসআই এর অফিসিয়ালরাও ছিল বলে ধারণা করা হচ্ছে। ওখানে প্ল্যান করা হচ্ছে নির্বাচনের ঠিক আগে একটা বড়সড় গন্ডগোল তৈরি করার। এই পুরো বিষয়টা ভারতের গোয়েন্দা সংস্থা ফাঁস করে দিয়েছে। দেখুন, আমি তো বলবো আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বড় আপডেট। ভারতের এজেন্সিগুলো ঢাকার ভেতরের এই কনভারসেশন আগেই ধরে ফেলেছে, যা এখনও মূলধারার অনেক খবরেও আসেনি। আমি আপনাদের সবার আগে এটা জানাচ্ছি। আর এই ঘটনা প্রমাণ করে যে বর্তমানে ইউনুস সাহেবের আড়ালে পাকিস্তানের আইএসআই কতটা অ্যাডভান্স লেভেলে গিয়ে সব কিছু কন্ট্রোল করছে। ভারতের গোয়েন্দারা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই আইএসআই তাদের এই প্ল্যানগুলো অ্যাক্টিভেট করা শুরু করবে। আমি 1 মাস আগেই আমার এই চ্যানেলে বলেছিলাম যে ইউনুস একটা ইসলামিক আর্মি বানাচ্ছেন। যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন, সেখানে আমি ডিটেলে সব বলেছিলাম, এমনকি কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটাও জানিয়েছিলাম। এখন এই 8,000 সদস্য তো শুধু প্রথম ব্যাচ, এরপর 10 থেকে 12টা ব্যাচকে ট্রেনিং দেওয়ার প্ল্যান আছে তাদের। এখন সবশেষে এই পরিস্থিতি আমাদের এটাই জানান দিচ্ছে যে দর্শক, বাংলাদেশের ভিতরে ভারতের মিলিটারি অ্যাকশন বা সামরিক হস্তক্ষেপের রাস্তা কিন্তু মোটেও বন্ধ হয়নি। আমি গত 2 দিন ধরে পরিস্থিতি ট্র্যাক করছি। ইন্ডিয়ান আর্মির অনেক অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তারা, যারা আগে খুব মেপে কথা বলতেন, এখন তারাও খোলাখুলি মিলিটারি অ্যাকশনের কথা বলছেন। তারা বলছেন যে আমাদের বাফার জোন তৈরি করা উচিত। দেখুন, আমি যা সিগন্যাল পাচ্ছি তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বা ডিএসকেলেট হওয়ার কোনো লক্ষণ দেখছি না। বরং ইন্ডিয়ান আর্মি বা আমাদের সরকার যদি অ্যাকশন না নেয়, সেটাই হবে একটা বিস্ময়কর ব্যাপার। আমার দৃঢ় বিশ্বাস ভারত এখানে চুপ করে বসে থাকবে না, অ্যাকশন নেবেই। আর যদি জামাত জিতে যায় তবে 200% নিশ্চিত থাকুন যে যুদ্ধ হবেই। কারণ ভারতের চোখের সামনে বাংলাদেশের বুকে এমন একটা ন্যাশনাল আর্মড ফোর্স তৈরি হতে ভারত কিছুতেই দেবে না। তাই আমার মতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা চাইলেও বোধহয় এই যুদ্ধটা এড়াতে পারবো না। তো বন্ধুরা, আমরা শুনলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই পুরো ব্যাপারটা নিয়ে কড়া নজর রাখছে এবং তারা সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথাও ভাবছে। কিন্তু শুধু কি ভারতই চিন্তিত? বাংলাদেশের সাধারণ মানুষ, যারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী, তাদের কি অবস্থা? দেখুন, এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ তৈরির যে পরিকল্পনা, এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক বিরাট আঘাত। পাকিস্তান আইএসআই এবং তাদের সেনাবাহিনী চাইছে বাংলাদেশকে নিজের হাতের পুতুল বানাতে, ঠিক যেমন তারা একসময় পূর্ব পাকিস্তানের উপর করেছিল। তারা চাইছে বাংলাদেশে এমন এক সরকার বসাতে যারা পাকিস্তানের ইশারায় চলবে এবং দেশের আইন কানুন শরিয়া আইনের মতো করে নিয়ন্ত্রণ করবে। তবে এই পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, প্রথম হচ্ছে গণতন্ত্রের অবসান। ভারতের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান চায় বাংলাদেশে একটা নামমাত্র গণতান্ত্রিক সরকার থাকুক, কিন্তু আসল ক্ষমতা থাকবে তাদের তৈরি করা ওই ন্যাশনাল আর্মড রিজার্ভ এবং পাকিস্তানের অনুগত সেনা কর্মকর্তাদের হাতে। এর মানে দাঁড়ালো সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেও তারা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদের অবস্থা হবে বর্তমানে পাকিস্তানের যে সরকার তাদের মতো, যারা শুধু নির্দেশ পালন করে। কি করে? নির্দেশ পালন করে। বাংলাদেশের মানুষকে এই জিনিসটা মেনে নেবে? 2, শরিয়া আইনের কঠোর প্রয়োগ। এই NAR এর মূল উদ্দেশ্যই হলো কঠোর শরিয়া আইন কার্যকর করা। এর মানে হলো মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় প্রশাসনে একটা চরমপন্থী নিয়মকানুন চাপিয়ে দেওয়া হবে। এই আইন এখন কতটা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কতটা তারা এই ধরনের শাসনে অভ্যস্ত, তা এখনই বলা মুশকিল। তবে ইসলামের নামে এই ধরনের কট্টরপন্থী শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মানবতা বিরোধী হয়ে ওঠে। 3, বাংলাদেশকে র্যাডিক্যাল কান্ট্রি বানানোর চেষ্টা। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি সম্পূর্ণ র্যাডিক্যাল কান্ট্রি বা কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত করা। এর অর্থ হলো দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং এখানে মৌলবাদ ও চরমপন্থার বিস্তার ঘটতে পারে। জামাতের মতো দলগুলো যে এই পরিকল্পনার সমর্থক সেটাও স্পষ্ট। এটা বাংলাদেশের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। 4, নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা। পাকিস্তান শুধু সেনা কাঠামোই নয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো এমন এক সরকার প্রতিষ্ঠা করা যারা তাদের হাতের মুঠোয় থাকবে। যদিও ভারতীয় গোয়েন্দারা বলছেন এই প্রচেষ্টা হয়তো সফল হবে না, তবুও এই হস্তক্ষেপের চেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। সুতরাং এখন বাংলাদেশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অন্যদিকে পাকিস্তানের একটা পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি। দর্শক, আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ রাজনৈতিক গসিপ বা আলোচনা নয়, এটা একটা অশনি সংকেত। দর্শক, ইতিহাস বড় নিষ্ঠুর, সে বারবার ফিরে আসে। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এই ন্যাশনাল আর্মড রিজার্ভ বা NAR শুধুমাত্র একটি বাহিনী নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পোতা শেষ ব্রেক হতে পারে। পাকিস্তান জানে সরাসরি যুদ্ধ করে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে কি এই প্রক্সি ওয়ারের পথ। তারা চাইছে বাংলাদেশের DNA বদলে দিতে। আমার আশঙ্কা, যদি এখনই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং ভারতের নীতি নির্ধারকরা কঠোর পদক্ষেপ না নেয়, তবে আমরা হয়তো আমাদের চোখের সামনেই একটা ডেমোক্রেটিক স্টেটকে র্যাডিক্যাল স্টেটে পরিণত হতে দেখব। আমি যা দেখতে পাচ্ছি তাতে আগামী দিনগুলো খুব সহজ হবে না। রক্তপাত, সংঘাত এবং ক্ষমতার একটা দীর্ঘ লড়াই হয়তো অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? ভারত কি প্রস্তুত তার সীমান্তে আরেকটা পাকিস্তান তৈরি হওয়া আটকাতে? আবারও পাকিস্তানি জঙ্গি সংগঠন কর্তৃক বাংলাদেশ হয়ে ভারতে হামলার ছক। গোয়েন্দাদের কাছে খবর, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়েছে জৈশ-ই মোহাম্মদও পুরনো সঙ্গীদের নিয়ে ছক করছে ভারতে হামলা চালানোর। ভারতকে টার্গেট করে বাংলাদেশকে নতুন বেজ হিসেবে তৈরি করতে চাইছে লস্কর-ই তৈয়বা, সে খবর আগেই এসেছিল গোয়েন্দাদের কাছে। এমনকি লস্কর প্রধান হাফিজ মোহাম্মদ সঈদকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও সামনে এসেছে। এবার জানা গেল রোহিঙ্গাদের হাতিয়ার করে ভারতে নাশকতা চালাতে বাংলাদেশে সক্রিয় হয়েছে জৈশ। 2 দশকেরও বেশি আগে রোহিঙ্গা জৈশ জোটের খবর প্রকাশ্যে এসেছিল, কিন্তু সে সময় এই জোট সেভাবে মাথা চাড়া দিতে পারেনি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেনা অভিযান চালিয়ে যাবতীয় পরিকল্পনা সে সময় ভেস্তে দিয়েছিল। গোয়েন্দাদের দাবি, ভারত বিরোধিতায় বাংলাদেশ অগ্নির গর্ভ হয়ে উঠতে ফের রোহিঙ্গাদের নিয়ে নিজেদের পুরনো পরিকল্পনায় শান দিয়েতে উঠে পড়ে লেগেছে জৈশ। মিয়ানমারের এই মুসলিম জনগোষ্ঠীর প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে বাংলাদেশের শরণার্থী শিবিরে রয়েছেন। গোয়েন্দাদের কাছে খবর, রোহিঙ্গা তরুণ ও যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জৈশ। নেপাল রুট ধরে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বেশ কিছু অস্ত্র বাংলাদেশে ঢোকানো হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। এ কাজ করছে মূলত লস্কর, সেই অস্ত্র এই রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। এই পুরো পরিকল্পনার নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা ISI এর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসবাদ ও জাতীয় প্রতিরক্ষা নিয়ে কাজ করা সংস্থা রেড ল্যান্টার্ন অ্যানালিটিকার প্রধান উপদেষ্টা অয়নজিৎ সেনের ব্যাখ্যা, বাংলাদেশে এখন নির্বাচিত সরকার নেই। যারা রয়েছেন তারা পাকিস্তানের হাত ধরতে পেরে নিজেদের ধন্য মনে করেন, ফলে এই সুযোগ জৈশ ও লস্কর নিচ্ছে। বাংলাদেশের জঙ্গি ও উগ্রবাদী সংগঠনগুলিকে মজবুত করা ওদের লক্ষ্য। সে কারণেই এই অর্থ আর অস্ত্রের যোগান। গোয়েন্দারা জানতে পেরেছেন এ কাজে জৈশ ব্যবহার করছে মোহাম্মদ মাজহার সৈয়দ ওরফে আবদুল্লাহ শাহ মাজহার নামে এক ব্যক্তিকে, যাকে নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলেই বিস্তর প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো, কে এই মাজহার? প্রায় 50 বছর বয়সী এই ব্যক্তিকে রাজনীতির আঙ্গিনায় আনেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ 2021 নির্বাচনে পাক অধিকৃত কাশ্মীরের ভোটে মাজহারকে টিকিট দিয়েছিল। সেই সময়ে পাক রাজনৈতিক মহলে এর তীব্র প্রতিক্রিয়া হয়। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল জারদারি ভুট্টু প্রতিবাদে বলেন, ভারতের মতো দেশের হাতে অস্ত্র তুলে দিল ইমরান। যদিও কাপ্তান সে সময়ে কারো আপত্তিতে কর্ণপাত করেননি। ফলে জৈশ প্রধান মাসুদ আজহারের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের এক প্রতিনিধি সরাসরি পাক রাজনীতির আঙ্গিনায় পা রাখেন। এই মাজহার নিজেই একবার স্বীকার করেছিলেন তালিবানের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং আফগানিস্তানে তার দীর্ঘদিন থাকার কথা। গোয়েন্দারা সে সময় জেনেছিলেন তালিবান জৈশ যোগসূত্রের মূল ধারকে ছিলেন মাজহার। গত আগস্টে এই মাজহার ফের ভেসে ওঠেন বাংলাদেশের প্রেক্ষাপটে। সিরাত কমিটি নামে একটি ধর্মীয় সংগঠনের আহ্বানে বাংলাদেশে গিয়েছিলেন মাজহার। ঢাকায় একাধিক সভায় যোগ দেন। তার এই পুরো সফরের উপরে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সির কড়া নজর ছিল বলে জানা গেছে। এই সফরে ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু জৈশের শীর্ষ নেতার কাছের লোক এমন নরম কথা বলবেন সেটা বেসুরই ঠেকছিল গোয়েন্দাদের কাছে। তলিয়ে খোঁজ করতেই দেখা যায় রোহিঙ্গাদের সঙ্গে জৈশের লিয়াজো করার দায়িত্ব মাজহারের উপরেই পড়েছে। বাংলাদেশে তৈরি নেটওয়ার্ক কাজে লাগিয়ে রোহিঙ্গাদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দেওয়ার কাজ চলছে মাজহারের তত্ত্বাবধানে।
গোয়েন্দাদের বক্তব্য, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের মতো সংগঠনগুলো এক্ষেত্রে জয়েশের সহায়ক হয়ে উঠেছে। ফলে আগস্টের সফরে মাঝার তলে তলে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তা এখন গোয়েন্দাদের আতশ কাছে। তাদের বক্তব্য, জঙ্গি নেতার মুখে সহাবস্থানের বুলি নিছকই আইওয়াশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন রোহিঙ্গাদের সঙ্গে জৈশের দীর্ঘদিনের সম্পর্কের কথাও। 2017 জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহার রোহিঙ্গাদের উপর নির্যাতনের বদলা নেওয়ার দাবিতে নিজের সংগঠনের সদস্যদের প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন। জৈশের নানা প্রচার পুস্তিকায় মাসুদ রোহিঙ্গাদের হয়ে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে বিষোদ্গারও করেছিলেন। রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সঙ্গে জৈশের যোগাযোগ সেই সময়ে স্থাপিত হয়। আরসাকে প্রশিক্ষণ ও স্ট্র্যাটেজিক সাহায্য দেওয়ার অভিযোগ ওঠে জৈশের বিরুদ্ধে। তবে গোয়েন্দারা বলছেন এই সম্পর্কের শুরু আরও আগে, 2013-14-এ। সে সময়ে চট্টগ্রামের পার্বত্য এলাকায় জৈশের সক্রিয়তার প্রমাণ পাওয়া গিয়েছিল। সেখানে বেশ কিছু ক্যাম্প তৈরি করে রোহিঙ্গাদের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও প্রমাণ পাওয়া যায়। সেই সময়েও রোহিঙ্গাদের পক্ষ নিয়ে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছিলেন মাসুদ। বান্দরবানের নাইখাংচারি ও কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকাতেও জৈশের তৈরি রোহিঙ্গা ট্রেনিং ক্যাম্পের হদিশ মিলেছিল। 2012 নাগাদ লস্কর এবং হরকাতুল জিহাদ আল ইসলামী হুজিও রোহিঙ্গাদের মধ্যে নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে সক্রিয় হয়েছিল বলে গোয়েন্দা সূত্রের খবর। 2002-এর মেতে বাংলাদেশের উখিয়ায় তৈরি হয়েছিল বাংলাদেশ ইসলামিক মঞ্চ। তাতে রোহিঙ্গা সহ একাধিক জঙ্গি গোষ্ঠী যোগ দেয়। সেই সংগঠনও 2012-14-এর মধ্যে, যখন রোহিঙ্গাদের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠতা বাড়ছে, সক্রিয় ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। অর্থাৎ জৈশ রোহিঙ্গা সম্পর্ক রীতিমতো পুরনো। সেই 2002 সাল পর্যন্ত, মানে পেছনে টেনে যদি দেখি যে 2002 সাল, আজকে 2025, তাহলে চিন্তা করুন যে কত পুরনো সম্পর্ক। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বা তার আগে এদের যাত্রা শুরু হলেও সে সময় শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি, কিন্তু এখন উর্বর মাটি পেয়ে তা নতুন করে সক্রিয় হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ পরিস্থিতি কি। এই বাংলাদেশে এখন যে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কিংবা অন্য রাষ্ট্রকে আক্রমণের একটা ভূমি হিসেবে ব্যবহার করা যায়। আর এসব থেকে রক্ষা পেতে হলে আমাদের খুব শীঘ্রই নির্বাচিত সরকার ছাড়া আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ প্রচণ্ড অরক্ষিত। এই যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যদি আল্লাহ না করুক কোনোভাবে ভারতে একটা বিশেষ আক্রমণ রচনা করে, তাহলে আমাদের কি হতে পারে, এই ভাবনাটা আমি প্রায় ভাবি। ভেবে আমার কিন্তু গা শিউরে ওঠে। কাজেই আমাদের প্রত্যাশা, অতি দ্রুত একটি রাজনৈতিক দলের সরকার কায়েম হোক। সেটি যেভাবেই হোক, সেই সরকারটা কতদিন লাস্টিং করবে সেটা বিষয় না, কিন্তু একটি রাজনৈতিক সরকার দরকার। রাজনীতিকেই রাজনীতি দিয়ে ফাইট করা সম্ভব। এই যে অনির্বাচিত, অরক্ষিত, দায়িত্বহীন এদের দ্বারা এগুলো সম্ভব না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ।